অনেক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বিমান সহ সরঞ্জাম তৈরির আশা। ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন মন্তব্য নির্বাচন কমিশনার শাহাদাত হোসেনের। ৭০ গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের কোটি কোটি টাকা লেনদেন, ইন্টারপোলে দুদকের পরোয়ানা। এবং রাজধানীতে শিশু সামিউল হত্যায় মা ও তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড, দুজনেই পলাতক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে বিমান বাহিনীকে দক্ষ ও উপযুক্ত করে গড়ে তুলে বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতে বাংলাদেশও তৈরি করবে যুদ্ধ বিমান সহ সব রকম বিমান ও হেলিকপ্টার। শেখ হাসিনা বলেন, অনেক দিক থেকে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। দেশপ্রেম থাকলে দেশ অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। যশোর বিমান বাহিনী একাডেমিতে এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ৭৭তম ক্যাডেট কোর্সের সদস্যদের পরিয়ে দেয়া হয় ব্যাজ। শ্রেষ্ঠ তরুণ অফিসারদের কাছে তুলে দেয়া হয় তরবারি ও পদক। নবীন সদস্যদের উদ্দেশ্যে শোনানো হয় বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক বক্তব্য। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ দেশ স্বাধীন করেছে বাঙালি জাতি। সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। প্রশিক্ষণের পর্যায়ে শেষ করে এখন দায়িত্ব নিতে যাচ্ছেন। সেই দায়িত্ববোধ, দেশপ্রেম এটা থাকতে হবে, আর সেই সাথে সাথে আত্মবিশ্বাস থাকতে হবে। মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে আগামীতে যুদ্ধ বিমান সহ সব রকম বিমান তৈরি করতে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা স্থাপন করছি, এই বিশ্ববিদ্যালয় বিমান চলাচল, বিমান নির্মাণ, গবেষণা, মহাকাশ বিজ্ঞান চর্চা হবে, যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। এ সময় মনোমুগ্ধকর ফ্লাই পাস প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে মন্তব্য নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর। বিশিষ্ট নাগরিকদের নেতৃস্থানীয়রা বর্তমান কমিশনের আমলে ব্যবসা করার সুযোগ থেকে বঞ্চিত হয়, ক্ষুব্ধ হতে পারেন বলেও মন্তব্য তার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন ৪২ বিশিষ্ট নাগরিক। তদন্ত করে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা। চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর ভিত্তি আছে বলেও মনে করেন না তিনি। একসাথে ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে অভিযোগ স্থাপন করলেন, আবার আমাদেরকেও অভিযুক্ত করে ফেললেন। শুধু সেটা নয়, আমাদের করণীয় বা আমাদের কি দণ্ড সেটাও এক অর্থে দিয়ে দিলেন। সেটা কতখানি বিবেচনা প্রসূত বা সেটা শিষ্টাচার বর্জিত কিনা, হয়তো বা কোনো উদ্দেশ্য প্রণোদিত, এবং এগুলো
কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না। বিশিষ্ট জনদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নির্বাচন কমিশনে ব্যবসা করতে চেয়েছেন। বর্তমান ইসির আমলে তা সম্ভব না হয় তারা ক্ষুব্ধ হতে পারেন বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন। আমার বিবেচনা যারা একটু নেতৃস্থানীয় যারা আছেন ওনারা তো এই নির্বাচন কমিশনে ব্যবসা করতেও চেয়েছিলেন, যে এখন সেই ব্যবসার সুযোগ হয়তো এই নির্বাচন কমিশনের আমলে হয়তো হয় নাই, সেই স্পেসটুকু ওনাদের হয়তো যদি না পেয়ে থাকে তো ওনারা একটু ক্ষুব্ধ হতেই পারেন। বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত কিনা তা দেশবাসী বিচার করবে বলে উল্লেখ করেন তিনি। যেহেতু বিষয়টা মহামান্য রাষ্ট্রপতির কাছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত পিকে হালদার 70 জন গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। অর্থ পাচারের অনুসন্ধান করতে গিয়ে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছে দুদক। আর পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের পরোয়ানা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, যিনি ব্যাংকপাড়ায় পিকে হালদার নামে পরিচিত, তার বিরুদ্ধে প্রায় ৩,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগ রয়েছে। আলোচিত পিকে হালদারকে দেশে ফেরাতে ও পাচারকৃত অর্থ অনুসন্ধানে চলছে নানা তৎপরতা। এ সময় পিকে হালদার 70 জন গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে সে বেনামে অনেকগুলি সম্পত্তি করেছে। আমরা অনেকগুলি ডাটা পেয়েছি অলরেডি। আগামী 3রা জানুয়ারি 2021 এটা আদেশের জন্য আসবো এবং আমরা এগুলি দাখিল করব। 70-80টা অ্যাকাউন্টে গিয়েছে এবং ওনার সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং যদি টাকাটা যদি সেখানে লেয়ারিং হয় উনিও আসামি হবে। এদিকে ইন্টারপোল জানিয়েছে পিকে হালদারকে ধরতে বাংলাদেশের আদালতের পরোয়ানা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই পরোয়ানা পাঠিয়েছে বলে জানান দুদকের আইনজীবী। পিকে হালদারের সবশেষ আপডেটটা হলো আমরা তদন্ত দ্রুতগতিতে চলছে। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে চার্জশিট হয়ে যাবে। আর মাননীয় মহানগর দায়রা জজ আদালত থেকে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টে পেয়েছি সেটা আমরা অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি মিনিস্ট্রি অফ হোমকে, এবং আমার জানা মতে মিনিস্ট্রি অফ হোম অলরেডি ইন্টারপোলকে এটা পাঠিয়ে দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে গত 9 ডিসেম্বর জানতে চেয়েছে হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর আদাবরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা এসে এবং মায়ের বন্ধু শামসুজ্জামান বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রাসেল খানের রিপোর্ট। 2010 সালের 23 জুন শামসুজ্জামান বাক্কুর সাথে মায়ের সম্পর্কের কথা জানতে পারে শিশু সামিউল আজিম ওয়াফি। ঘটনা ধামাচাপা দিতে সামিউলের মা হুমায়রা ও শামসুজ্জামান বাক্কু সামিউলকে অপহরণের পর হত্যা করে। পরদিন সামিউলের মরদেহ আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সামিউলের বাবা KM আজম বাদী হয়ে 24 জুন আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের বছর 25 অক্টোবর হুমায়রা ও শামসুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 2012 সালের 1 ফেব্রুয়ারি 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ করা হয় 22 জনের। প্রায় 10 বছর পর মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা যেটা আশা করেছিল সেটাই মাননীয় আদালত ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। সাজা পরোয়ানা জারি করা হয়েছে তার গ্রামের ঠিকানায়, বর্তমান ঠিকানায়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে থাকছে। করোনায় 5 লাখ ছাড়ালো শনাক্তের সংখ্যা, নতুন মৃত্যু 38, সমতার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা 7,280। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 24 ঘন্টায় 160টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ 13,316 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,153 জন। মোট শনাক্ত 5,713।
নতুন ১,৯২৬ জন সহ সুস্থ হয়েছে 4,37,527 জন। 24 ঘন্টায় প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৬৬ আর মৃত্যু ১.৪৫%। এই পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩০,৭৫,৬৮০ জনের। প্রাধিকার নির্ধারণ করে সরকারকে সমতার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, অন্যথায় এই নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এসডিজির জন্য নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এই জন্য প্রথমেই অ্যান্টিবডি পরীক্ষা নিশ্চিতের কথা বলেছেন তারা, যা এখনো বাংলাদেশে নেই। পাশাপাশি ভ্যাকসিন সংগ্রহ, মজুদ ও বিতরণের প্রতিটি ধাপের চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতকেও যুক্ত করার পরামর্শ দিয়েছেন অনেকেই। সংশয় থাকে যে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো, যাদের নাগরিক অধিকার আপনার আমার চেয়ে কারোর চেয়ে কম না, সেই মানুষগুলো অনেক ক্ষেত্রে বঞ্চিত থেকে যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, ভ্যাকসিন নিয়েও বাংলাদেশে একটা বিশৃঙ্খলা এবং দুর্নীতি হবে। অ্যান্টিবডি টেস্ট যারা করা যেত, যদি আমাদের স্কুলে তরুণ টেস্ট যদি করতে পারতাম, তাহলে যারা যাদের অ্যান্টিবডি আছে তারা তো না নিলেও যেত বা পরে নিলেও যেত। এবার ফিরে দেখা 2020। মহামারী শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর কেড়ে নিল। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস, পরীক্ষা সব বন্ধ। কিছু প্রতিষ্ঠান অবশ্য অনলাইনে ক্লাস নিয়েছে। পিএসসির মতো জেএসসি, জেডিসি পরীক্ষাও হয়নি। পরীক্ষা দিতে পারেনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এক বছরের ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়িয়ে শুরু থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিক্ষা খাতের উদ্বেগ, উৎকণ্ঠার এক বছরের চিত্র জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছর শুরুতে নতুন বইয়ের গন্ধ, হইহুল্লোড়ে মুখর ক্লাসরুম আর খেলার মাঠে শিক্ষার্থীদের আনাগোনা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল করোনার কালো ছায়ায়। মহামারীতে বিশ্বের ১ কোটি শিশু আর স্কুলে ফিরতে পারবে না, এ আশঙ্কা দ্য ব্রিটিশ চ্যারিটির। আর্থিক সংকট ও আকস্মিক দারিদ্র্যের ফলে শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা ইউনিসেফের। ঘরবন্দি শৈশব, প্রভাব পড়ে মনের ওপরও। পিএসসি, জেএসসি, জেডিসি পরীক্ষাও থামাতে হয়েছে। প্রস্তুতি ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার, শেষ পর্যন্ত সেটাও হলো না। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এনসিটিবি সেটি করেছে। সমীক্ষা বলছে মহামারীর কারণে প্রাক প্রাথমিকের প্রায় ৪৫% ঝরে পড়ার আশঙ্কা আছে। অনলাইন ক্লাস কিংবা মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। জেএসসি, জেডিসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় গাইডলাইন অনুযায়ী মূল্যায়নের প্রস্তাবও বাস্তবায়ন হয়নি। প্রাথমিক কিংবা ইবতেদায়ী শিক্ষা সমাপনীর বিকল্প হিসেবে বার্ষিক মূল্যায়নের বিষয়টিও গবেষণা পর্যায়ে আছে। আমরা পিএইচসি পরীক্ষাটা নিচ্ছি না। সব মিলিয়ে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ছিনিয়ে নিয়েছে করোনা। এ অবস্থায় 1 বছরের ঘাটতি পূরণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই পরিকল্পিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সবচেয়ে বড় কাজ হবে 3টি। একটি হলো শিক্ষকদের প্রস্তুত করা, অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। শিক্ষা সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী কারিকুলাম পুনঃসংস্করণ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদও দিলেন এই বিশেষজ্ঞ। শিক্ষকদের যদি সক্ষমতা বাড়াতে হয়, শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়াতে হয়, শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে যদি আস্থা ফেরাতে হয়, তাহলে বিনিয়োগটাও বাড়াতে হবে। যথাস্থানে যথাযথ বিনিয়োগ। এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব, আমরা উৎসবের আকারেই খোলা উচিত, কিন্তু প্রস্তুতি পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। অনভ্যস্ততা ও ভীতি কাটাতে শিক্ষার্থীদের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রবাসের খবর।
করোনাকালীন সময়ে বাংলাদেশে আটকা পড়াদের কর্মস্থলে ফিরতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখার নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন দাবি তোলেন নেতারা। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি মাসুদ রানা। উপস্থিত ছিলেন শরীফ হোসাইন, মোমিন সাইদ, রুবেল, ইব্রাহিম, মোহাম্মদ রফিক সহ আরও অনেকেই। সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনেক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বিমান সহ সরঞ্জাম তৈরির আশা। 42 বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন মন্তব্য নির্বাচন কমিশনার শাহাদাত হোসেনের। 70 গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের কোটি কোটি টাকা লেনদেন, ইন্টারপোলে দুদকের পরোয়ানা। এবং রাজধানীতে শিশু সামিয়াল হত্যায় মা ও তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড, দুজনই পলাতক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।